রতনপুর নামক একটি গ্রামে ভবেশ নামক এক কাঠুরে বসবাস করত। ভবেশ ছিল অত্যন্ত সৎ এবং দয়ালু। ভবেশ এবং একটি ছোট্ট কুটিরে বসবাস। ভবেশের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু সে তবুও তা কখনোই বন্ধ রাখত না। তার যেটুকু থাকে সে সেটুকু দান করে। এই কারণে তার স্ত্রী ভবেশের উপর ভীষণ রেগে থাকত। কি গো, তুমি এখনো কাঠ কাটতে যাওনি? এত বেলা হয়ে গেল। হ্যাঁ গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। আর হ্যাঁ, ঘরে কিন্তু একটাও চালের দানা নেই, তাই ফেরার সময় মনে করে বাজার করে নিয়ে এসো। আচ্ছা বেশ বেশ, তুমি কোনো চিন্তা করো না, আমি জঙ্গল থেকে কাঠ কেটে ঠিকই বাজার করে নিয়ে আসবো। এই বলেই ভবেশ কাঠ কাটার জন্য জঙ্গলে রওনা হয়ে যায়। বাড়ি ফিরছিল, তখন সে দেখে একজন বয়স্ক বৃদ্ধা কাঠ কাটছিল। আরে দাদু, তুমি কাঠ কাটছো কেন? এই বয়সে কি তোমার এখন কাঠ কাটার সময়? দাও দেখি, কুড়ালখানা আমাকে দাও। কে তুমি বাবা? এই কাঠ কেটেই যে আমার সংসার চলে, তাছাড়া কাঠ না কাটলে খাবো কি শুনি? ঘরে গিন্নি না খেয়ে উপোস দিয়ে বসে আছে যে বাবা। দুটো কাঠ কেটে নিয়ে গেলে তবেই দুজনের পেট ভরবে। কি দাদু, এত বেলা হয়ে গেল, এখনো তো তোমার একটাও কাঠ কাটা হলো না। আর হবেই বা কি করে? এই বয়সে কি আর কাঠ কাটা সহজ নাকি? আচ্ছা দাদু, তোমার কি কোনো সন্তান নেই? আছে তো, সে আর এখানে থাকে না বাবা, স্ত্রী পুত্র নিয়ে শহরে থাকে। আমাদের বৃদ্ধ বুড়ো বুড়িদের হয়তো আর তার মনেও নেই। আচ্ছা ঠিক আছে দাদু, এখন ওসব কথা ছাড়ো। এখনই আমার কাঠগুলো নিয়ে তুমি বাজারে বিক্রি করো। এরপর বাজারে গেলে আর তুমি হাট খোলা পাবে না। কিন্তু বাবা, সে কি করে হয়? এগুলো তো তোমার কাঠ, কিন্তু আমি যদি এই কাঠগুলো নিয়ে নিই তাহলে তোমার কি হবে? দেখো দাদু, তোমাকে আমাকে নিয়ে এত ভাবতে হবে না। তুমি তাড়াতাড়ি এই কাঠগুলো বাজারে নিয়ে যাও দেখি। এই বলেই ভবেশ বৃদ্ধাকে কাঠগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরতেই ভবেশের গিন্নি ভবেশের হাত খালি দেখে প্রচণ্ড রেগে যায় এবং বলে, কি ব্যাপার, তোমাকে না বলেছিলাম চাল ডাল নিয়ে আসতে? না, আসলে গিন্নি। আসলে টাসলে মানে কি? তার মানে কি তুমি কাঠ কাটতে যাওনি জঙ্গলে? গিন্নি, আমার কথাটা শোনো। কি কথা শুনবো শুনি? ঘরে একটা চাল নেই, আর তুমি বলছো কথা শুনতে? আসলে গিন্নি, একজন বয়স্ক বৃদ্ধা জঙ্গলে কাঠ কাটতে যায়, কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়ার পরেও কাটতে পারলো না। আর কাঠ কেটে না নিয়ে গেলে তাদের আবার খাওয়া জুটবে না, তাই আমি আমার সমস্ত কাঠ তাদেরকে দিয়ে দিলাম। খুব ভালো করেছো, একেবারে উদ্ধার করে দিয়েছো আমাকে। এভাবে দান ধ্যান করে আর কতদিন চলবে শুনি? ঘরে এক মুঠো চাল নেই, তোমাকে তো সেই কবেই বলেছি, তবুও তুমি। না না গিন্নি, রাগ করো না, কাল আমি ঠিক কাঠ জোগাড় করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, থাক থাক, অনেক হয়েছে। এবার যাও দেখি পুকুর দিয়ে স্নান করে আসো, মুড়ি বাতাসা আছে, খেয়ে ওখানে। সকালে ভবে সকাল সকাল ঘুম থেকে উঠে কাঠ কাটার জন্য রওনা হয়ে পড়ে। আরে কি ব্যাপার হলো, আজ উনি কাঠ কাটতে এত সকাল সকাল চলে গেল? আমাকে একবারও ডাকলো না। মনে হয় কালকের কথায় ভীষণ দুঃখ পেয়েছে, তাই হয়তো আজ সকাল সকাল কাঠ কাটতে চলে গেছে। ভবেশ
জঙ্গলের পথে রওনা হয়ে যায় এবং সে আবারও কাঠ কাটতে শুরু করে। কাঠ কেটে তা বাজারে বিক্রি করে চাল আর ডাল কিনে বাড়িতে আসে খুব আনন্দের সঙ্গে। নি, ও গিন্নি, দেখো দেখো কি এনেছি। এমন ভাব করছে যেন রাজভোগ কিনে নিয়ে এসেছো। এনেছো তো সে ডাল আর চাল। তা এত চিৎকার করার কোনো কারণ আছে কি? গিন্নি, সকাল সকাল রান্না করো দেখি, আজ দুজনে জমিয়ে খাবো। ওই চাল আর ডাল দিয়ে কি রান্না করব শুনি? তাও যদি একটা মাছের মাথা নিয়ে আসতে। আচ্ছা বেশ, তুমি কিছুক্ষণ বসো, আমি এক্ষুনি রান্না করে আসছি। ভবেশ বারান্দায় বসে বসে ভাবে, উনি যেন সারাক্ষণই আমার উপর কেমন যেন রেগে থাকে। তবে অবশ্য রেগে থাকাটাই স্বাভাবিক। একবেলা কোনো রকম খাবার জুটলে অন্য বেলা আর পারি না। কত বছর হয়ে গেল বিয়ের, এখনো গিন্নিকে একটা নতুন শাড়ি পর্যন্ত দিতে পারিনি। হঠাৎ রান্নাঘর থেকে ভবেশের গিন্নি বলে, কি গো, রান্না প্রায় শেষের পথে, যাও তুমি স্নানটা সেরে এসো। এসে তারা দুজনেই খেতে বসে। একে গিন্নি, আমাকে ভাত দিলে, তুমি খাবে না? খাবো তো, তোমার খাওয়া হয়ে যাক, তারপরে আমি খাবো। না না গিন্নি, আজ আমরা দুজনে একসঙ্গে বসে খাবো। যাও দেখি, তুমি তোমার ভাতটি বেড়ে নিয়ে আসো। হঠাৎই বাইরে থেকে একটি আওয়াজ এলো। বাড়িতে কেউ আছো? বাড়িতে কেউ আছো? মাগো, দুটো খেতে দাও না, অনেক দিন হয়ে গেল, পেটে দানা পানি কিচ্ছু পড়েনি। মাগো। গিন্নি, কে যেন বাইরে থেকে ডাকছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি বাইরে থেকে ঘুরে আসছি। না না গিন্নি, চলো দুজন বরং যাই। এবং দেখে সেখানে একজন বয়স্ক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। কি হয়েছে বুড়িমা, তোমার কি হয়েছে, ডাকছিলে কেন? মা, আমাকে দুটো খেতে দিবি? অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। অনেকবারে ভিক্ষে করেছি, কিন্তু কেউ একটুও খাবার দেয়নি। দিবি মা? কিন্তু বুড়িমাকে তাদের ঘরে নিয়ে যায় এবং ভবেশের খাবারটি বুড়িমাকে দেয়। বুড়িমা তৃপ্তি করে খায় এবং বাবা, সত্যি আজ কতদিন বাদ তৃপ্তি করে খেলাম, কিন্তু আমার নাতনিটা। বুড়িমা, তুমি কি কিছু বলছো? না, মানে আমি তো খেয়ে নিলাম, কিন্তু ঘরে আমার ক্ষুধার্ত নাতনিটি, সে যে না খেয়ে আছে। বাবা, তোমরা একটু যদি আমাকে আর কিছুটা ভাত দিতে। ও, এই ব্যাপার। বুড়িমা, তুমি আর একটু কিছুক্ষণ বসো, আমি এক্ষুনি তোমার জন্য ভাত নিয়ে আসছি। কিছুক্ষণ পর ভবেশের গিন্নি বুড়িমার জন্য কিছুটা ভাত এনে দেয়। মা, বাবা, তোমাদের ঈশ্বর মঙ্গল করুক। গিন্নি, যাও এবারে তোমার আর আমার ভাতটা নিয়ে আসো। ভাত তো আর নেই। যা ভাত ছিল বুড়িমাকে এবং বুড়িমার নাতনির জন্য সবই দিয়ে দিয়েছি। গিন্নি, আমার কথা ছাড়ো, তুমি তোমার জন্য একটুও ভাত রাখোনি? না, কারণ আমরা না খেয়ে থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু বৃদ্ধা এবং তার নাতনি 2-3 দিন ধরে না খেয়ে রয়েছে। তাই আমি ভাবলাম এগুলো বুড়িমাকে দেওয়াই উচিত। তুমি তো কাল কাঠ কেটে আবার চাল নিয়ে আসবে। গিন্নির এমন কথা শুনে ভবেশ একটু অবাকই হয়। যে স্ত্রী দান ধ্যান করা একেবারে পছন্দ করে না, সেই স্ত্রী কিনায় দান ধ্যান করছে। আরে তুমি এত কি ভাবছো?
রাত প্রায় হয়ে এসেছে, তাই চলো দুজনে জল খেয়ে আজকের রাতটা কাটিয়ে দিই। এই বলে তারা দুজনেই শুয়ে পরদিন সকালবেলা। গিন্নি, আমি কাঠ কাটতে গেলাম, তুমি তোমার খেয়াল রেখো। কাল থেকে গিন্নি না খেয়ে রয়েছে, আজ আমাকে বেশ অনেকটাই কাঠ কাটতে হবে। না, তাড়াতাড়ি পা চালাই। কে কে তুমি? ভবেশ, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি বন দেবতা, এই বন রক্ষা করি। তুমি আর এই বন থেকে একটা গাছও কাটতে পারবে না। দয়া করুন আমাকে, আমি যদি এই বন থেকে একটা কাঠ কেটে না নিয়ে যেতে পারি, তাহলে তো আমাকে আজও না খেয়ে থাকতে হবে। ভবেশ, তুমি ভীষণ সৎ এবং দয়ালু, এই কারণেই আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। বলো, কি চাও তুমি আমার থেকে? তুমি যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব। বড় দেবতা, আপনি যদি আমাকে আর একটু সময় দিতেন, তাহলে আমি আমার গিন্নির কাছ থেকে একটু পরামর্শ করে আসতে পারি এ ব্যাপারে। অবশ্যই, কেন নয়। বনদেবতা গাছের তলায় দাঁড়িয়েছিল। ভবেশ সেখান থেকে দৌড়ে এক ছুট দিয়ে বাড়ি চলে যায়। গিন্নি, ও গিন্নি! ভবেশ বাড়ি পৌঁছে ভীষণ হাঁপাচ্ছিল। আরে কি হয়েছে তোমার? জঙ্গল থেকে কাঠটা কেটে নিয়ে এসে এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? গিন্নি, বনদেবতা আমায় দেখা দিয়েছে, আমাদের একটা ইচ্ছে পূরণ করবে বলেছে, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। এবার বলো দেখি, বনদেবতার কাছে কি চাওয়া যায়? আমি তো ভাবছিলাম প্রচুর ধন সম্পদ চেয়ে নেব। তুমি কি বলো গিন্নি? না 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 না, অত ধন সম্পদ নিয়ে কি হবে? তাছাড়া তুমি যা রোজগার করো তাই আমাদের দুবেলা ভালোভাবেই চলে যায়। তাই আমার মনে হয় তোমার বনদেবতার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেওয়াই উচিত। কি বলছো কি গিন্নি? এত বড় সুযোগ আমরা হাতছাড়া করে দেব? না না না, তোমার কাছে আসায় আমার ভুল হয়ে গেছে। বেশ, বলো তোমার কি চাই? বনদেবতা, আমাকে অনেক ধন সম্পত্তি দাও, যা দিয়ে আমি আমার গিন্নি সবাই সুখে শান্তিতে থাকতে পারবো। কিন্তু ভবেশ, ধন সম্পত্তি কিন্তু সব নয়, তুমি কি ভেবে বলছো? হ্যাঁ হ্যাঁ বনদেবতা, আমি ভেবেই বলছি। ভবেশ, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে দেখবে তোমার সব ইচ্ছে পূরণ হয়ে গেছে। তবে হ্যাঁ, এই ধন সম্পত্তি তুমি সব সময় ভালো কাজে লাগাবে এবং গরিব অসহায় মানুষদের সাহায্য করবে। আর তুমি যদি গরিব অসহায় মানুষদেরকে তুমি ফিরিয়ে দাও, তাহলে সেই মুহূর্তেই তুমি তোমার আগের রূপে ফিরে আসবে। আমি তোমার কাছ থেকে সমস্ত ধন সম্পত্তি কেড়ে নেব। না না বনদেবতা, এমনটা আমি কখনো করব না। এই বলে ভবেশ বনদেবতাকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে অবাক হয়ে দেখে তার কুড়ে বাড়ি দোতলা হয়ে যায়। ভবেশ খুশিতে আত্মহারা হয়ে যায়। বেশ দুপুরের খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করছিল। বাবা গো, আমাকে দুটো ভিক্ষে দেবে? বহুদিন কিছু খায়নি। সেদিন ভবেশের স্ত্রীও বাড়ি ছিল না। এদিকে বয়স্ক ভিখারিনী অনবরত ভবেশকে ডেকে চলে। ভিক্ষে দেবে বাবা? বাড়িতে কেউ আছো? দাও না,
বহুদিন কিছু খাইনি। ভবেশ বিরক্তির সঙ্গে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। উফ, এই ভিখারিগুলোর জন্য আমার ভাত ঘুমটাও ভালোভাবে হলো না। কি হয়েছে বুড়িমা, তুমি রাখছো কেন? আর এই ভর দুপুর বেলা তুমি আর কোনো বাড়ি পেলে না আমাকে ছেড়ে? যাও যাও, এখান থেকে দূর হয়ে যাও। চলে যাব বাবা, চলে যাব। আমাকে দুটো খেতে দাও। অনেক দিন হয়ে গেছে, দুটো দানা পানিও পেটে পড়েনি। দাও না বাবা, দুটো খেতে দাও না। আর কানের সামনে ঘ্যান ঘ্যান না করে যাও দেখি, দূর হয়ে যাও আমার চোখের সামনে দিয়ে। তখনই বৃদ্ধ ভিখারিণী বুড়ি বনদেবতায় পরিণত হয়ে যায় এবং ভবেশের স্ত্রী তখন সেখানে চলে আসে। ছি ছি ভবেশ, ছি, আমি ভাবতে পারিনি তুমি এত লোভী আর অহংকারী হয়ে যাবে। তাই আমার বলা কথা অনুযায়ী তোমার সমস্ত ধন সম্পত্তি আমি কেড়ে নিলাম। না বনদেবতা, এমনটা করবেন না। আমি আর কখনো এমন ভুল করব না বনদেবতা। আমার কাছ থেকে সম্পত্তি কেড়ে নেবেন না। কিন্তু বনদেবতা ভবেশের কোনো কথাই শোনে না। ভবেশের বাড়ি আবারও কুটিরে পরিণত হয় এবং বনদেবতা সেখান দিয়ে চলে যায়। দেখেছো, আমি কি কারণে বলেছিলাম যে ধনসম্পদ আমাদের লাগবে না? ধনসম্পদ মানুষকে একেবারে স্বার্থপর এবং লোভী করে দিতে পারে, যেমনটা তুমি হয়েছিলে। কিন্নি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। বনদেবতা একেবারে সঠিক কাজ করেছে। তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, কিন্তু তুমি তোমার সত্যিকারের শক্তি জানো না। গুরুদেব, আমি তো সবসময় আপনার পরামর্শ অনুসরণ করেছি। আমার কষ্টের কোনো কমতি নেই। তবে তুমি জানো কি, আলস্য এবং দীর্ঘসূত্রিতা জীবনে বড় বাধা সৃষ্টি করতে পারে। তোমার এই স্বভাব যদি তুমি পরিবর্তন না করো, তবে তুমি কখনোই নিজের লক্ষ্য অর্জন করতে পারবে না। গুরুদেব, আমি জানি আপনি কি বলতে চাইছেন, কিন্তু অনেক সময় আলস্য গুরুত্বপূর্ণ। মানুষকে বিশ্রাম নিতে হয়। হ্যাঁ, বিশ্রাম প্রয়োজন, কিন্তু এটি যদি কাজের মাঝে এসে পড়ে, তবে জীবন কখনোই সঠিক পথে চলতে পারে না। গুরু শিষ্যের দিকে এক দৃষ্টিতে তাকান। তবে আজ আমি তোমাকে একটি পরীক্ষা দেব। এটি তোমার জন্য একটি সুযোগ, একেবারে বিশেষ। গুরু একটি ছোট কালো পাথরের টুকরো শিষ্যের হাতে দেন। এই পাথরটি বিশেষ। এটি একটি জাদুপাত। তুমি যা কিছু লোহা স্পর্শ করবে তা সোনায় পরিণত হয়ে যাবে। কিন্তু মনে রেখো, তুমি এই পাথরটি শুধু 2 দিন ধরতে পারবে। তারপর আমি এটি তোমার কাছ থেকে ফিরিয়ে নেব। সত্যি গুরুদেব, আমি আজই অনেক সোনা সংগ্রহ করব। কিন্তু মনে রেখো, সময় খুব কম। তুমি যদি সময়ের সদ্ব্যবহার না করতে পারো, তবে সবকিছু হাতছাড়া হবে। আমার কাছে এত সোনা থাকবে, তখন আমি সমস্ত পৃথিবীকে দান করব। প্রতিটি মানুষ আমাকে সম্মান করবে, এমনকি আমার জন্য বিশাল বাড়ি তৈরি হবে। একটুও কাজ করতে হবে না। আমার জীবনে আর কোনো চিন্তাই থাকবে না। শিষ্য দৃষ্টিতে হারিয়ে যায় এবং সময় চলে যায়। দিনের শেষে প্রান্তে সে বুঝতে পারে যে দিনটা প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু কিছুই করতে পারেনি। ওহো, আজ তো অনেক কিছু করার ছিল, কিন্তু আমি তো শুধু স্বপ্ন দেখলাম। যে আরো সময় পাবে, কিন্তু দিন শেষে সে কাজ শুরু করার সিদ্ধান্ত নেয় না। শিষ্য উঠে এবং মনে পড়ে যায় যে আজ শেষ সুযোগ। কিছু বড় কাজ করতেই হবে। তবে তার অভ্যাস অনুযায়ী বিশ্রাম নেওয়ার প্রয়োজন এবং কিছুক্ষণ শুয়ে পড়ে। ঘন্টা পর তার ঘুম ভাঙে এবং দেখে সূর্যাস্ত হয়ে এসেছে।
আতঙ্কিত হয়ে ওঠে। কি, সূর্যাস্ত হয়ে গেল, কিন্তু আমি তো এখনো কিছু কিনিনি। তো তাড়াতাড়ি উঠে বাজারের দিকে ছুটে যায়। রাস্তার মাঝখানে শিষ্য গরুকে দেখতে তুমি কি পায়। করছো পুত্র? গুরু, আমি বাজারে যাচ্ছি। আমি সোনায় পরিণত করার জন্য অনেক লোহা কিনে আনবো। সময় শেষ হয়ে গেছে। তুমি যদি আরো কিছু সময় পেতে তবে আমি দিতাম, কিন্তু তোমার আলস্য তোমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছে। গুরু, আমি ভুল করেছি। আমি আমার সুযোগ হারিয়েছি। আমি জানি এটি আমার আলস্যের ফল। ঠিক আছে, তবে এই অভিজ্ঞতা তোমাকে শিক্ষা দেবে। জীবন প্রতিটি মুহূর্তে কাজ চায়। তুমি যদি প্রতিটি মুহূর্তে আলস্যের দ্বারা পরিচালিত হও, তবে জীবন তোমার হাত থেকে চলে যাবে।